শীতকাল আসলেই হাঁসের চাহিদা কিন্তু খুব বেশি বেড়ে যায়। আর আমার কিন্তু কোনো কারণ লাগে না হাঁসের মাংসটা খেতে। তো যাই হোক, শীতকাল যেহেতু চলেই এসেছে, একটু হাঁস রান্না করা যাক। কি বলেন আপনারা? আপনারা কারা, কারা এই হাঁস লাভার রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আজকে রান্না করছি মজাদার হাঁসের মাংস। তো শুরুতেই আমি এখানে কিছু পেঁয়াজ, মরিচ আর একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ পাতা অ্যাভেলেবল রয়েছে বাজারে, আপনারা চেষ্টা করবেন বেশি বেশি এই শীতের সবজিগুলো ট্রাই করার জন্য। আর এগুলো যেহেতু সারা বছর পাওয়া যায় না, তো আমরা সবসময় মুখিয়ে থাকি যে শীতকাল কখন আসবে, কবে আমরা হরেক রকম ভেজিটেবল পাবো। তো যাই হোক, এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে মশলাপাতি আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম আস্ত এখানে দারুচিনি, এলাচ আর দুটো তেজপাতা। ব্যাস, মশলাপাতি মোটামুটি এটুকুই। আর একটু বাটা ঘষা যেটুকু লাগে সেটুকু দিব, যেটুকু না হলেই না। এরপর আমি বাটা ঘষাটাও দিয়ে দিলাম, একটু আদা রসুন আর জিরা বাটা। মোটামুটি আমার মশলাটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পালা, কারণ ভেজে নিলে আপনার যে মশলার স্ট্রং ফ্লেভারটা রয়েছে ওটা কিন্তু চলে যাবে এবং কাঁচা কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যাবে। তো সুন্দর মতো একটু তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর অনেক দিন পরে আমি মায়ের বাসায় এসেছি, আর আমার পছন্দের খাবারগুলো রান্না হবে না তা তো হতেই পারে না। তো যাই হোক, আমি একটু রান্না করার সুযোগ পেয়েছি। তো এবার আমি গুঁড়ো মশলা যেগুলো রয়েছে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এগুলো আমি দিয়ে দিব। মোটামুটি মশলাপাতি আমার এ পর্যন্তই। আর অবশ্যই কিন্তু ভাজা জিরা গুঁড়াটা আমি ছিটিয়ে দেবো এবং সেটা একদম নামানোর আগ মুহূর্তে। তো মোটামুটি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে, কারণ মশলা কষানোটার মধ্যে কিন্তু আসল যে ফ্লেভারটা রয়েছে এটি লুকায়িত থাকে। তো যত বেশি আপনি মশলাটা কষাবেন তত বেশি কিন্তু আপনার খাবারের টেস্টে দ্বিগুণ হয়ে যাবে। আর সামান্য একটু পানি দিচ্ছে যাতে পুড়ে না যায় মশলাটা। আর একটু মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর্যন্ত। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখন বেশি পরিমাণে হাঁসের মাংসটা ট্রাই করতে পারেন। অনেকেই অনেক জায়গায় হাঁসের মাংসটা খেয়ে থাকেন। আমি কিন্তু সাধারণত গরম ভাতের সাথে খেতে বেশি প্রেফার করি। আর যদি একটু চালের আটার রুটি হয় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। আমি যদিও দেখেছি অনেকে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে খুব পছন্দ করেন, কিংবা চাপটি বা ঝুরা যেগুলো রুটি রয়েছে, আমি যদিও ঠিক একটা বলতে পারছি না নামগুলো। তো আপনারা কে কী দিয়ে খেতে ভালোবাসেন অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। তো দিয়ে দিচ্ছি পছন্দের আমার এই হাঁসের মাংসগুলো। এটা সম্ভবত দেশি হাঁস ছিল, যার কারণে মাংসগুলো একদম খুব একটা নেই বললেই চলে, শুধু হাড্ডি আর হাড্ডি। তো যাই হোক, এটা কিন্তু আমার আম্মু প্রসেসিং করেছিল মাটির চুলাতে, যার কারণে একটু ওই চামড়াটা কালো পোড়া পোড়া ভাব এসেছে। তো এটা কোনো ব্যাপার না, যেহেতু মায়ের হাতের রান্নার মাটির চুলাই করে এটা সব প্রসেসিং করেছিল। তো আশা করছি খেতে বেশ ভালো হবে। তো মাটির চুলায় আজকে আর রান্না করলাম না, ইচ্ছা ছিল মাটির চুলায় রান্না করব, কিন্তু ছাদে এত বেশি বাতাস ছিল, তো ভাবলাম যে কিচেনেই আমি রান্নাটা সেরে নিই। তো যাই হোক, এই তো মশলাটা ভালোভাবে কষানোর পরে মাংসটা দেওয়ার পরে একটু মাংসটাও ভালোভাবে কষানো হবে। এরপর আপনি চাইলে পরিমাণ মতো ঝোল দিতে পারেন। আর ঝোলটা একটু চেষ্টা করবেন হালকা রাখতে, তাহলে কিন্তু এর গ্রেভিনেসটা খুব বেশি মজা লাগে। আর এটি যদি আপনি রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে, তাহলে তো ব্যাপারটা আরও বেশি জমে ক্ষীর। তো এই তো মোটামুটি যখন মশলাটা কষানো হয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে, একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে জাল দিতে হবে। তো জালটা কিন্তু বেশ ভালোভাবে দিতে হবে, কারণ যেহেতু এটি দেশি হাঁস, এটি রান্না হতে একটু টাইম লাগবে। তো যাই হোক, এটা ঝোল টেনে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর এখানে মোটামুটি যখন হয়ে আসবে, ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে চমৎকার এই হাঁসের মাংস। তো কারা কারা এই সিজনে এখনও খাননি আবার খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই পাশে থাকবেন লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে। ধন্যবাদ সবাইকে।